আসসালামু আলাইকুম। আমরা এই সেকশনে আলোচনা করব হচ্ছে গিয়ে কার্বন এবং জৈব যৌগ। খেয়াল করি, জৈব যৌগের নামটা শুনলেই 118টা মূলের মধ্যে সবার আগে আপনার যার নামটা মনে পড়বে সে হচ্ছে কার্বন। তো কার্বন এবং জৈব যৌগের মধ্যে রিলেশনটা কি, বা কেন জৈব যৌগের সাথে কার্বনই আসতেছে বারবার? তো আমরা এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের এই ক্লাসটার নাম দিয়েছি হচ্ছে কেন কার্বন। আচ্ছা, তো সবার আগে যে আমাদের ট্রেডিশনাল ওয়ে কি বলে, ট্রেডিশনাল ওয়ে বলে জৈব যৌগের সংজ্ঞাটা দেওয়া। ট্রেডিশনাল ওয়েতে আমরা জৈব যৌগের সংজ্ঞাটা একবার দিয়ে দিই। কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত হাইড্রোকার্বন। কার্বন এবং হাইড্রোজেন একসাথে আমরা বলি এটাকে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এবং তাদের জাতক সমূহ মানে কি, তাদের বংশধর, মানে তাদের থেকে যারা যারা তৈরি হয়েছে তাদেরকে জৈব যৌগ বলে। তো ট্রেডিশনাল ওয়েতে আমরা সংজ্ঞাটা দিলাম আপনি আপাতত মাথায় রাখেন, খুব বেশি জরুরি না আপনার জন্য এটা লেখা, আপনি জাস্ট একটু মনে রাখেন জিনিসটা। এখন আপনার বুঝতে হবে যে আসলে জৈব যৌগের সাথে কার্বনের সম্পর্কটা কি, জৈব যৌগের সাথে কার্বনের সম্পর্কটা কি, ওইটা নিয়ে আমরা একটু কথা বলি। খেয়াল করি কেন কার্বন, এটার সবচেয়ে সুন্দর প্রথম উত্তরটা হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন মানে কি? ক্যাটেনেশন একটা ল্যাটিন ওয়ার্ড ক্যাটেনা থেকে আসছে, এটার মিনিং হচ্ছে শিকল বা হচ্ছে চেইন। এই ক্যাটেনেশন বলতে আমরা কি বুঝাই, কার্বনের একটা সুন্দর অদ্ভুত ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? ওরা নিজেরা বিভিন্ন শেপের চেইন আর রিং তৈরি করতে পারে। নিজেরা বিভিন্ন শেপের রিং আর চেইন তৈরি করতে পারে। কিরকম খেয়াল করেন, এই যে সে হচ্ছে আমাদের একটা কার্বন, আমি একটু আচ্ছা ঠিক আছে এই কার্বনটা নিলাম, আবার সে এই কার্বন নিলাম, ওরা নিজেরা শেপ তৈরি করতে পারবে। দেখেন এই যে একটা হাত দিয়ে দিলাম, আপনার মন চাইতেছে আপনি এই কার্বনের সাথে আরেকটা কার্বন দিবেন, আপনি দিতে পারবেন। আপনার মন চাইতেছে এই কার্বনের সাথে আরেকটা কার্বন দিবেন, এটা দিতে পারবেন। আবার খেয়াল করেন মানে কি, এই যে কার্বন নিজেরা কি করতে পারে, শিকল তৈরি করতে পারে, চেইন তৈরি করতে পারে, এন্ড এটা কিন্তু অনেক লম্বাও হইতে পারে। মানে এই কার্বন শিকলটা আপনি যতক্ষণ পর্যন্ত বাড়াইতে চান আপনি বাড়াইতে পারবেন। আবার খেয়াল করেন আপনি চাইতেছেন কি, আমি এই কার্বনটাকে এইভাবে লিখলাম, সাথের কার্বনটাকে এইভাবে লিখলাম, আবার এইটার নিচে একটা কার্বন দিব, আবার এইটার নিচে একটা কার্বন দিব, আবার এদের মাঝখানে একটা হাত দিব, আপনি সেটাও বাড়ান। দেখেন একটা চতুর্ভুজ টাইপের শেপ হয়ে গেছে, মানে কি রিং টাইপের একটা শেপ হয়ে গেছে। আবার খেয়াল করেন আপনি ত্রিভুজ বানাবেন, ঠিক আছে বানান। এই যে আপনি এখানে একটা কার্বন দিলেন, আপনি এখানে একটা কার্বন দিলেন, আপনি এখানে একটা কার্বন দিলেন, আপনি এদের মধ্যে হাত দিলেন। আপনি চাইলেই আসলে কার্বন নিয়ে শুধু কার্বন আর কার্বন, হ্যাঁ কার্বনরা বিভিন্ন শেপ তৈরি করতে পারে। যেমন ইভেন আমরা বেনজিনকে চিনি, দেখেন এই যে কার্বন, আপনি চাইলে কি ষড়ভুজ বানাইতে পারবেন। এই দেখেন কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন, এই যে কার্বন, দেখেন 6টা কার্বন মিলে আমি ষড়ভুজ বানাই ফেললাম। মানে কি, মানে হচ্ছে কার্বন নিজেরা বিভিন্ন শেপে রিং বা চেইন তৈরি করতে পারে। এইটাই হচ্ছে কার্বনের একটা সুন্দর ধর্ম, ক্যাটেনেশন। অ্যান্ড এইটার জন্যই কিন্তু আসলে জৈব যৌগের অনেক সংখ্যা বেড়ে যায়। আমরা জানি নর্মালি হচ্ছে এখন এই মুহূর্তে যদি 2019 সাল বা 20 সালের কথাবার্তা বলেন আপনি, জৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় হচ্ছে 80 লাখ থেকে 90 লাখের মতো, অথচ অজৈব যৌগের সংখ্যা হচ্ছে মাত্র 1 লাখ। কেন? ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন, আপনার মন চাইলে আপনি 10টা কার্বন দিয়ে একটা যৌগ বানাইলেন, আপনার মন চাইছে আপনি 11টা কার্বন দিয়ে যৌগ বানাইলেন। তার মানে কি, আপনি যতটুকু মন চাইতেছে আপনি ততটুকু যৌগ বানাইতে পারতেছেন। এই জন্যই কিন্তু আসলে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। আবার খেয়াল করি, এই যে আমি এখানে গোল গোল দিয়ে রাখছি, কি এই যে দেখেন একটা হাত, 2টা হাত, 3টা হাত। খেয়াল করেন কার্বনের মধ্যে আরেকটা ক্ষমতা আছে। কি ক্ষমতা আছে? কার্বন চাইলেই এক হাত দিয়ে যৌগ একটা কার্বনকে ধরতে পারবে, আবার কার্বন চাইলেই 2 হাত দিয়ে কার্বনকে ধরতে পারবে, আবার কার্বন চাইলে 3 হাত দিয়ে কার্বনকে ধরতে পারবে। আমরা জানি কার্বনের যোজনী হচ্ছে 4। মনে রাখবেন এই কথাটা আমাদের সব জায়গায় কাজে লাগবে। জৈব যৌগে কার্বনের যোজনী সবসময় 4 থাকবে। কেন, এগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। কার্বনের যোজনী 4, এই কথাটা আপনি মাথায় রাখবেন। জৈব যৌগ মানে কার্বনের যোজনী 4। তার মানে দেখেন এই যে কার্বন, তার মানে এই কার্বনে কয়টা হাত বাকি? একটা হাত দিয়ে এই কার্বনকে ধরছে, মানে কি আরো 3টা হাত বাকি। আবার খেয়াল করেন এই কার্বনের একটা হাত এই কার্বনকে ধরছে, চাইলে এখানে কি আরো 3টা হাত দেওয়া যাবে, রাইট? আচ্ছা, আপনি চিন্তা করেন এই যে দেখেন এই কার্বনের এই হাতে যদি আমি একটা কার্বন দিয়ে দিই, আমরা জানি কার্বন হইতে পারে মন মতো, এই কার্বনের কয়টা হাত? এই যে একটা হাত, চাইলে কিন্তু এই কার্বন আরো 3টা হাত তৈরি করতে পারবে, রাইট? আরো 3টা হাত তৈরি করতে পারবে। সে এই যে আমি এই জায়গায় একটা হাইড্রোজেন দিলাম, মনে করেন এই যে এখানে একটা কার্বন দিলাম, আবার দেখেন এই কার্বনও চাইলে কিন্তু আরো 3টা হাত তৈরি করতে পারবে। মানে কি, মানে হচ্ছে আপনি চাইলে যে কোনো টাইপের যৌগ বানাইতে পারবেন এই কার্বনকে নিয়ে। এইটাকে আমরা বলতেছি আসলে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। যেমন চিন্তা করেন আমি মুছে একটা করে আঁকি, তাহলে সুন্দর লাগবে। খেয়াল করি, সে একটা কার্বনকে 2 হাত দিয়ে ধরলো, একটা কার্বনকে 2 হাত দিয়ে ধরলো, মানে দ্বিবন্ধন হইলো এদের মধ্যে। এই কার্বনের তাহলে কয়টা হাত থাকে? 4টা হাত হইতে গেলে 2টা আরো 2টা হাত লাগে। আবার এই কার্বনের 2টা হাত, এখানে আরো কয়টা হাত লাগবে? 2টা হাত লাগবে। চিন্তা করেন এখানে বাই চান্স যদি একটা কার্বন বসাইতে পারেন আপনি, তাহলে কি হবে? আরো 3টা হাত তৈরি হয়ে যাবে।
আবার খেয়াল করেন এখানে যদি একটা কার্বন বসে আরো 3টা হাত তৈরি হয়ে যাবে, এইখানে কার্বন বসলে কি আরো 3টা হাত বের হয়ে যাবে, এখানে কার্বন বসলে কি আরো 3টা হাত বের হয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে জৈব যৌগ কেন এত বেশি? কারণ এটার মধ্যে একটা ক্যাটিনেশন ধর্ম আছে। এই ক্যাটিনেশন ধর্মটা কি? ক্যাটিনেশন ধর্ম হচ্ছে একটা কার্বন আরেকটা কার্বনকে ধরতে পারে, এন্ড এতে কি হয় অনেক হাত কিন্তু বেড়ে যায়। দেখেন অনেক হাত বেড়ে যায়, তার মানে কি অনেক বেশি সংখ্যক পরমাণু এখানে যুক্ত হতে পারে। আচ্ছা, তার মানে কি কার্বন কার্বনকে 1 হাত দিয়ে ধরতে পারে, কার্বন কার্বনকে 2 হাত দিয়ে ধরতে পারে, কার্বন কার্বনকে 3 হাত দিয়েও ধরতে পারে, এন্ড কার্বনরা নিজেরা বিভিন্ন শেপের চেইন বা রিং তৈরি করতে পারে। এইটাই কিন্তু আসলে কার্বনের একটা স্পেশালিটি, যার জন্য জৈব যৌগের মধ্যে কার্বনকে আমরা ব্যবহার করি। আবার খেয়াল করি, এই যে এখন আপনি বলতেই পারবেন যে এই যে আমরা সবাই জানি বন্ধন গঠনের জন্য বা হচ্ছে গিয়ে একটা কার্বনকে যে ধরতেছে এই যে ধরতেছে, আমরা জানি বন্ধন গঠনের সময় শক্তির প্রয়োজন হয়, বন্ধন ভাঙার জন্য শক্তির প্রয়োজন হয়। এই জিনিসগুলো তাহলে কিভাবে মেনটেন হয়? এই জিনিসগুলো কার্বনের জন্য কিভাবে মেনটেন হয়? কার্বনের কিছু বিশেষ ধরনের ধর্ম আছে, যার জন্য আসলে কার্বনের ক্যাটিনেশনটা হচ্ছে, এন্ড কার্বনের এই ক্যাটিনেশনটা হচ্ছে বলেই কিন্তু জৈব যৌগের মধ্যে কার্বনের স্পেশালিটিটা সবচাইতে বেশি। খেয়াল করি এই যে ক্যাটানেশনের কারণ আমরা এখানে লিখে রাখছি, খেয়াল করেন কার্বন আর কার্বনের যে বন্ধন শক্তি, যে শক্তিটা, এই যে কার্বন যেই শক্তি দিয়ে এই কার্বনের সাথে হাত দেয়, এটার মান অনেক বেশি, 347 কিলো জুল পার মোল, যার জন্য আসলে কার্বনকে ধরে জিনিসটা স্থিতিশীল হয়ে থাকে। মানে ও আরামসে ধরতে পারে, ও চাইলে আরেকজনকে ধরতে পারে এন্ড রাখতে পারে, যে ধরে আমি রেখে দিব, এই জিনিসটা পারে, কারণ ওর শক্তিটা অনেক বেশি থাকে, 347 কিলো জুল পার মোল। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। তারপরে মোটামুটি ইলেকট্রন আসক্তি, মোটামুটি বলতে কি বোঝাচ্ছি? খুব কমও না খুব বেশি না। কার্বনের ইলেকট্রন আসক্তির মান আপনি মনে রাখতে পারেন -122, এই জিনিসটা একটু মনে রাখতে পারেন। খেয়াল করি এই যে দেখেন কার্বনের মোটামুটি ইলেকট্রন আসক্তি থাকে, এটাও কিন্তু একটা বিশেষ ধরনের ধর্ম। তারপরে দেখেন কার্বনের সবচেয়ে জরুরি জিনিসটা, সেটা হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান। এটা একটা মজার জিনিস। দেখেন আমরা যদি ওদের গ্রুপটা একটু, ওদের পর্যায়টা একটু দেখি, খেয়াল করেন ওদের পর্যায়টা দেখলে আপনি দেখবেন যে আমাদের হাইড্রোজেনের প্রথম মৌল, আমাদের গ্রুপ 1 এর প্রথম মৌল, 1 নম্বর পর্যায়ের প্রথম মৌল। খেয়াল করে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? 2.1। আবার খেয়াল করেন সবচাইতে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কে? আমাদের ফ্লোরিন, মানে কত? 4। হ্যাঁ, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান 4। কার্বনের তড়িৎ ঋণাত্মকতা এত একটা সুন্দর মান, আপনি যখন এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করবেন, মানে এদের এভারেজ মান করবেন, এদের এভারেজ মানটা কিন্তু আসলে 2.5 এর কাছাকাছি এসে পড়বে। তার মানে কি? মানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু আমাদের সম্পূর্ণ একটা মাঝের জায়গাতে আছে, মানে খুব বেশি জোরেও টান দিবে না, খুব আস্তেও টান দিবে না, এরকম একটা জিনিস পত্র বোঝায়। কারণ তড়িৎ ঋণাত্মকতা মানে বন্ধনের ইলেকট্রন টান দেওয়ার ক্ষমতা। তার মানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মানও কিন্তু একটা সুন্দর শেপে আছে, 2.5, একটা সুন্দর মান, যেটা কিনা অন্যান্যদের ক্ষেত্রে দেখা যায় না। আবার খেয়াল করি কার্বনের যে পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 0.077 ন্যানোমিটার, মানে একটু ছোট্ট জিনিস। খেয়াল করেন এই যে কার্বনের এটা হচ্ছে কার্বনের নিউক্লিয়াস, এখানে হচ্ছে 2টা ইলেকট্রন থাকে আমরা জানি, আর এখানে থাকবে হচ্ছে 4টে ইলেকট্রন, মানে কার্বন হচ্ছে 6 নাম্বার, আমরা জানি সবাই 4টে ইলেকট্রন। এই দেখেন কার্বন একটা ছোট্ট মৌল, কার্বনের পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে 0.077 ন্যানোমিটার। এতে হয় কি? এতে ইলেকট্রন আর হচ্ছে আমাদের যে নিউক্লিয়াস, এদের মধ্যে আসলে একটা সুন্দর আকর্ষণ শক্তি থাকে। আবার খেয়াল করি যোজ্যতা ইলেকট্রন, কার্বনের লাস্টে কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। এই যোজ্যতা ইলেকট্রন গুলার জন্য ওদের মধ্যে সিগমা বন্ড আর পাই বন্ড, 2 ধরনের বন্ড দেখা যায়। ওদের মধ্যে সিগমা আর পাই বন্ড, 2 ধরনের বন্ড দেখা যায়। আমরা সিগমা আর পাই এইগুলো নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সামনের সেকশনগুলোতে। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে কার্বন কেন আসলে জৈব যৌগতে ইউজ করা হয়, কারণ কার্বনের মধ্যে একটা ক্যাটিনেশনের ধর্ম আছে। ক্যাটিনেশন বলতে আমরা বুঝি নিজেরা বিভিন্ন শেপের চেইন বা রিং তৈরি করতে পারে। আবার খেয়াল করি এই যে ক্যাটিনেশন হচ্ছে, এই ক্যাটিনেশনের মূল কারণটা হচ্ছে কার্বনের একটা সুন্দর ভালো মানের একটা শক্তি আছে, যেটা কিনা কার্বনের বন্ধন শক্তি। এর মোটামুটি একটা ইলেকট্রন আসক্তি আছে, এটা তড়িৎ ঋণাত্মকতা আছে, এটা ব্যাসার্ধ আছে, এটার সুন্দর যোজ্যতা ইলেকট্রন আছে 4টা। এন্ড হচ্ছে কি এই যোজ্যতা ইলেকট্রনগুলোর কারণে কি হতে পারে? কার্বন সিগমা এবং পাই বন্ড তৈরি করতে পারে। খেয়াল করি ব্যাপারটা বুঝেন, ব্যাপারটা হচ্ছে অন্য মৌল একই সাথে এতগুলো জিনিস মেনটেন করতে পারে না, যার জন্য আসলে কার্বন একটি স্পেশাল কার্বনকে জৈব যৌগের মধ্যে রাখা হয়েছে।